মধ্যপ্রাচ্য উত্তপ্ত, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে ইরান এবং মার্কিন ইসরায়েল জোট। গত রোববারের সেই রুদ্ধশ্বাস মুহূর্তের কথা আমাদের সবার মনে আছে, যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের নতুন হুমকি দিয়েছিলেন। তবে ঠিক তার একদিন পরেই আবার সেই চিরচেনা কূটনৈতিক চাল, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে হামলা। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? সত্যিই কি পরিস্থিতি শান্ত হচ্ছে, নাকি এটি কেবলই এক প্রলয়ঙ্করী ঝড়ের আগের থমথমে নীরবতা? গভীর অনুসন্ধান বলছে এবার আর কোনো হালকা লড়াই নয়, বরং এক সর্বাত্মক ধ্বংসযজ্ঞের দিকে এগোচ্ছে দুই পক্ষ। এবারের সম্ভাব্য যুদ্ধকে পশ্চিমা এবং ইরানি সামরিক বিশ্লেষকেরা বর্ণনা করছেন স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র এক সংঘাত হিসেবে। ইরান খুব ভালো করেই জানে, মার্কিন জোট যদি এবার আক্রমণ শুরু করে, তবে তাদের মূল লক্ষ্য হবে ইরানের বুক চিরে থাকা বিশাল সব জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো। আর ঠিক এ কারণেই তেহরানের প্রতিরক্ষা দেয়াল এবার আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী রূপ ধারণ করতে চলেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়ে জানিয়েছেন, যদি এবার নতুন করে আকাশসীমা লঙ্ঘিত হয়, তবে ইরান প্রতিদিন কয়েক ডজন কিংবা কয়েকশো ক্ষেপণাস্ত্র একসাথে ছুড়বে। শত্রুর আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়ার জন্যই এই ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ছক কষা হয়েছে। শুধু তাই নয়, ইরানি সামরিক কমান্ডারেরা এবার আর নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ ধরে রাখার কোনো চেষ্টাই করবেন না। তারা চান প্রথম ধাক্কাতেই যেন ওয়াশিংটন এবং তেল আবিবের হিসাব নিকাশ ও রণকৌশল পুরোপুরি ওলটপালট হয়ে যায়। কিন্তু এই যুদ্ধের আগুন শুধু ইরান আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ গিয়ে লাগবে পুরো আরব উপসাগরীয় দেশগুলোর গায়ে। কারণ ইরান স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, তাদের ওপর হামলা হলে তার চরম মূল্য দিতে হবে প্রতিবেশী দেশগুলোকে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশগুলোর ওপর ঘনিয়ে আসছে চরম বিপদ। ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিশ্ব অর্থনীতিকে এক ঝটকায় পঙ্গু করে দিতে ইরানের সবচেয়ে বড় অস্ত্রই হবে এই উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার আর বন্দরগুলোর ওপর একযোগে হামলা চালানো। গত কয়েক সপ্তাহে আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের সরকারি মহল থেকে যে ধরনের হুমকি ধেয়ে আসছে, তা রীতিমতো নজিরবিহীন। মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়ে আমিরাত মূলত ইরানকে ক্ষুব্ধ করে তুলেছে। এমনকি ইরানের ঘরোয়া সংবাদ মাধ্যম ও পডকাস্টগুলোর দেশটির শীর্ষ বিশ্লেষকেরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলছেন, প্রয়োজন হলে তারা আবুধাবি দখল করবেন এবং আমিরাতকে সেই পুরনো উঠে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যাবেন। এসব বক্তব্যকে নিছক ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এর পেছনে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের শীর্ষ নেতৃত্বের সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। বিশ্ব বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ধমনী, হরমুজ প্রণালী এবং বাব আল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ এখন এই যুদ্ধের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। বিশ্বের মোট বাণিজ্যের 10 ভাগের 1 ভাগ পরিবাহিত হয় যে সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে। সেই বাব আল মান্দেব প্রণালীর পাশেই ওত পেতে বসে আছে ইরানের অনুগত হুথি বিদ্রোহীরা। যদি ইরান বুঝতে পারে যে মার্কিন হামলায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তবে তারা একই সাথে দুটি সামুদ্রিক ফ্রন্ট খুলে দেবে। আরব আমিরাত ছারখার হয়ে যাবে, ইরান আমিরাতকে শাস্তি ভালো করেই দেবে। সাপের লেজে পা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালেই তাদের সবচেয়ে বড় দোসর আরব আমিরাতকে ছারখার করে দেবে ইরান। মুসলিম দেশ হয়েও বড় বিশ্বাসঘাতক এই আমিরাতের সামনে কঠিন দিন। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের কোটি মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া উপস্থাপকদের ভিডিও দেখে হতবাক বিশ্ব। আমিরাতের পতাকার দিকে তাক করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ইরানের জন্য যুদ্ধে স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত আরও 3,10,00,000-এর বেশি মানুষ। এত মানুষ যখন একসাথে আমিরাত এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, তখন এই অঞ্চল থেকে পালানোর পথ খুঁজে পাবে না শত্রুরা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আলোচনা চলছিল, তখনও ছাড় পায়নি আমিরাত বা সৌদি আরব। সম্প্রতি আমিরাতের বারাকাহ বিদ্যুৎ কেন্দ্র ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আমিরাত বলছে, ইরাকের ভূখণ্ড থেকেই ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রোববার এবং সোমবার 48 ঘন্টায় আমিরাতে ছোড়া হয়েছে 6টি ড্রোন। এগুলোর মধ্যে একটির আঘাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। আমিরাতের এই প্রকল্পটি আরব বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের কর্মকর্তারাও ড্রোন হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। রয়টার্স বলছে, ইরাকে আছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী। এসব বাহিনী ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলার সময়ে ইরাক এবং সংলগ্ন অঞ্চলের শত্রুঘাঁটিতে হামলার দাবি করে আসছে। শুধু আমিরাতই নয়, সৌদিকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে তেহরান। এখন ইরানের টার্গেট একটাই, পুরো আমিরাতকে ধ্বংস করে দেয়া। সেইভাবে প্রস্তুতিও নিচ্ছে দেশটি।
এর আগে ইরানকে নিয়ে ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছিল মধ্যপ্রাচ্যের এই দেশ। ইরানের হামলার ভয়ে আমিরাতের যৌথ হামলার প্রস্তাবে সাড়া দেয়নি সৌদি কিংবা কাতার। ব্লুমবার্গ বলছে, ইরান যুদ্ধ শুরুর পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় নেতাদের টেলিফোন করেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তবে হামলার পক্ষে কারোর সমর্থনই আদায় করতে পারেনি আমিরাত। কোনো প্রতিবেশী দেশকে পাশে না পেয়ে শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে উঠে পড়ে লেগেছে আমিরাত। আমিরাতের সাহায্য আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে ইসরায়েল। বিমান প্রস্তুত রেখেও কেন হামলা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র? মার্কিন সামরিক বিমানগুলো ছিল প্রস্তুত, তবুও মাত্র 1 ঘন্টা দূরে থাকা একটি সামরিক সিদ্ধান্ত হঠাৎ করে স্থগিত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই শান্তির সিদ্ধান্ত নাকি কৌশলগত পথ? কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধ কি শুধু কূটনৈতিক চাপ ছিল নাকি আঞ্চলিক যুদ্ধ এড়াতে শেষ মুহূর্তে জরুরি হস্তক্ষেপ? যুক্তরাষ্ট্র কেন সরে এলো ইরানের ওপর হামলা করার সিদ্ধান্ত থেকে? বিশ্লেষকদের চোখে সবচেয়ে বড় ইঙ্গিত হলো, এই সিদ্ধান্ত প্রত্যাহার মানে পরিকল্পনা বাতিল নয়, বরং সময় নেওয়া। কারণ একই সঙ্গে ট্রাম্প বলছেন আলোচনা চলছে, আবার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ কূটনীতি ও যুদ্ধ প্রস্তুতি দুটোই একসঙ্গে চালু আছে। এখানেই তৈরি হচ্ছে মূল অনিশ্চয়তা। যদি সত্যি শান্তির পথ অগ্রাধিকার হতো, তাহলে সামরিক প্রস্তুতির বার্তা কেন? আবার যদি হামলার মূল লক্ষ্য হয়, তাহলে শেষ মুহূর্তে থেমে যাওয়ার কারণ কি? এই দ্বৈত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র এখন চাপ প্রয়োগের কৌশল হিসেবে অপেক্ষা ও ভয় দেখানো নীতি ব্যবহার করছে। অন্যদিকে ইরানের পারমাণবিক সক্ষমতা, হারমোজ প্রণালীতে নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতি, সবখানেই এই উত্তেজনা ছায়া পড়ছে। প্রশ্নটা এখন আর শুধু হামলা হবে কিনা, বরং কখন এবং কী শর্তে পরিস্থিতি বিস্ফোরিত হতে পারে। আগামী কয়েকদিনেই হয়তো নির্ধারণ করবে এটা কূটনৈতিক ব্রেকথ্রু নাকি নতুন এক যুদ্ধে শুরু। সবাই মিলিয়ে এখন পরিস্থিতিটা দাঁড়িয়ে আছে এক ধরনের সাসপেন্স ডিপ্লোমেসিতে, যেখানে সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিদ্ধান্তের ইঙ্গিত। একদিকে আলোচনার কথা, অন্যদিকে সামরিক প্রস্তুতির বার্তায় এই দুই টানাপোড়েনে বোঝাচ্ছে যে এখনও কোনো পক্ষই চূড়ান্ত পথে হাঁটেনি, বরং সময়, চাপ এবং বার্তায় এই 3টি হাতিয়ারই ব্যবহার করা হচ্ছে অবস্থান শক্ত করার জন্য। তাই পরবর্তী কয়েকদিন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তখনই স্পষ্ট হবে এটা সত্যি কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে নাকি নতুন করে উত্তেজনার চক্র আরও ঘনীভূত হচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যাচ্ছে একই জায়গায়, শান্তি কি বাস্তব সমাধান হয়ে উঠবে নাকি এটি শুধু আরেক দফা কৌশলগত বিরতি? বদলে যাচ্ছে পাকিস্তান, ইরানের পাশে নতুন দুবাই গড়ার স্বপ্ন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানের করাচি বন্দরে আটকা পড়ে আছে ইরানের হাজারো কন্টেইনার। এরপরেই বন্ধু দেশ ইরানের দিকে হাত বাড়িয়ে দেয় পাকিস্তান। তেহরানের জন্য 6টি করিডোর উন্মুক্ত করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিকল্প বাণিজ্য পথ তৈরি করে দিয়েছে ইসলামাবাদ। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতির মাধ্যমে কি বদলে যেতে পারে পাকিস্তানের অবস্থান? যুক্তরাষ্ট্রের কঠোর সামুদ্রিক নিষেধাজ্ঞার কারণে করাচি বন্দরে ইরান প্রায় 3000 কন্টেনার আটকা পড়ে। আর এই ঘটনায় বিকল্প হিসেবে 6টি স্থল করিডোর উন্মুক্ত করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে 2008 সালের একটি দ্বিপাক্ষিক সড়ক পরিবহন চুক্তি পুনরুজ্জীবিত করে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়। স্থলপথ ধীরগতির ও ব্যয়বহুল হলেও খাদ্যশস্য, ভোগ্যপণ্য ও পরিশোধিত জ্বালানি আমদানির জন্য এটি ইরানের বড় মাইল ফলক। এই কাঠামোর আওতায় ভারতের পণ্য ছাড়া তৃতীয় কোনো দেশের পণ্য পাকিস্তান হয়ে ইরানে প্রবেশ করতে পারবে। ইরান এখন সংযুক্ত আরব আমিরাতের জেবলি আলী বন্দরের উপর নির্ভরতা কমিয়ে পাকিস্তানের সমুদ্র বন্দরগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। আর্থিক বিশ্লেষক জিশান শাহ বলেন, ইরান আমিরাতের সম্পর্কে টানাপোড়েন এবং ইরান যুদ্ধের কারণে জেবুল আলী ও আব্বাস বন্দর অচল থাকায় পাকিস্তান আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সুযোগ পেয়েছে। 7,24,242 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের সঙ্গে যুক্ত হতে পারে। পাকিস্তানের এই সিদ্ধান্ত ট্রাম্পের সর্বোচ্চ অর্থনৈতিক চাপের নীতিকে দুর্বল করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি বিষয়টি জানেন এবং পাকিস্তানের নেতৃত্বের প্রতি তার সম্মান রয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলক একটি চালান উজবেকিস্তানে পাঠানো হয়েছে, যা হরমুজ প্রণালী সংকটে থাকা পাকিস্তানের অর্থনৈতিক কাস্টমস রাজস্বের মাধ্যমে কিছুটা চাঙ্গা করবে। তবে ব্যাংকিং ব্যবস্থা, লেটার অফ ক্রেডিট ও বীমা সুবিধা না থাকা এবং যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি নিষেধাজ্ঞার যুগই বড় বাধা। তাছাড়া পাকিস্তানের উপদেষ্টা জুবায়ের ফয়সাল আব্বাসি জানান,
এই করিডোরগুলো সাধারণ কার্গোর জন্য উপযুক্ত হলেও জাহাজের মতো ট্রাকে 20 লাখ ব্যারেল তেল পরিবহন সম্ভব নয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী সংকট কেটে গেলেও বিকল্প লজিস্টিক সিস্টেমে অভ্যস্ত ব্যবসায়ীরা হুট করে পথ ত্যাগ করতে পারেন না।